আসসালামু আলাইকুম। সম্প্রতি 45 BCS এর ভাইবা বোর্ডে আমার একজন ভাইবা স্টুডেন্টকে প্রশ্ন করা হয়েছে যে ডিস্ট্রিক্ট লেভেলে আইন এবং শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব কার। তো এটির উত্তর কি হবে সেটি নিয়ে আমি পরে কথা বলবো। তার আগে আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করি। সেটি হলো আইন এবং শৃঙ্খলা বলতে কি বুঝি। একটা দেশের সর্বোচ্চ আইন হলো সংবিধান, যেটি দ্বারা একটি দেশ পরিচালিত হয়। অর্থাৎ একটি দেশের সর্বোচ্চ বা সুপ্রিম ল সেটি হচ্ছে সংবিধান। সংবিধানকে কেন্দ্র করে বা সংবিধানকে ভিত্তি করে বা সংবিধানের সাথে সাংঘর্ষিক অন্য কোনো আইন যদি একটি দেশে থাকে, তাহলে সেই আইনটুকু বাদ যাবে যতটুকু সংবিধানের সাথে সাংঘর্ষিক। তাহলে সংবিধান প্লাস সংবিধানের বাইরে অন্যান্য যে আইনগুলো একটা দেশে থাকে, সেই আইনগুলোকে যদি কেউ অমান্য করে তাহলে তাকে শাস্তি দেওয়ার দায়িত্ব হচ্ছে বিচার বিভাগের, শাস্তিটি কার্য করার দায়িত্ব হচ্ছে নির্বাহী বিভাগের। এটা অ্যানাদার ডিসকাশন। আইনকে অমান্য করা, আইনের বিরুদ্ধচারণ করা, এটাই মূলত অপরাধ। দ্বিতীয়ত শৃঙ্খলা মানে একটি রাষ্ট্রযন্ত্রে যার যতটুকু দায়িত্ব, একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী তার যতটুকু দায়িত্ব সে ততটুকু দায়িত্ব পালন করবে। তার সিনিয়র অফিসারের সাথে তার চাকরির বিধান অনুযায়ী যে আচরণটি করার কথা সেটি সে করবে, জুনিয়র অফিসারের সাথে সেটি করবে। একজন সিভিলিয়ান সিটিজেন হিসাবে তার যে দায়িত্ব কর্তব্যটুকু রয়েছে রাষ্ট্রের প্রতি সেটি সে পালন করবে। রাষ্ট্রের অন্যান্য যে ফোর্সগুলো রয়েছে, আর্ম ফোর্সেস বা মিলিটারি ফোর্সেস, তারপরে সিভিল ফোর্স, তারপরে প্যারামিলিটারি ফোর্স, প্যারামিলিটারি অক্সিলারি ফোর্স বা অন্যান্য যে ল এনফোর্সিং যে এজেন্সিগুলো রয়েছে, সবার যার যার যে দায়িত্ব সেই দায়িত্বগুলো পালন করবে, চেন অফ কমান্ড মেনটেন করবে। এটির অর্থ হচ্ছে সেই দেশে শৃঙ্খলা বজায় রয়েছে, এটির ইন্ডিকেশন সেটি করে বা সেটি দেয়। এখন যদি কোনো ব্যক্তি দেশের বিদ্যমান আইনকে যদি সে অমান্য করে কিংবা সে যদি শৃঙ্খলা ভঙ্গ করে, তাহলে দেশে বিশৃঙ্খলা তৈরি হয়, দেশে অরাজকতা তৈরি হয়, দেশের ভাবমূর্তি বিদেশে ক্ষুণ্ণ হয়, উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হয়, দেশের নাগরিকগণ তাদের যে জননিরাপত্তা সেটি বিঘ্নিত হয় এবং দেশের মধ্যে আসলে হট্টগোল লেগে যায়। এমতো অবস্থায় একটা জেলা পর্যায়ে যিনি শীর্ষ কর্মকর্তা, প্রশাসনিক প্রধান, তাকে আমরা বলি ডিসি মহোদয়। সেই ডিসি মহোদয়ের তিনটা বিকল্প নাম রয়েছে। একটা হচ্ছে ডিসি মানে ডেপুটি কমিশনার, এই নামে তিনি জেলার প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার আরেকটি নাম আছে, সেটা হচ্ছে কালেক্টর, অর্থাৎ জেলার প্রধান রাজস্ব আদায়কারী কর্মকর্তা হিসেবে কালেক্টর। আরেকটি নাম আছে, সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট। এখন জেলা পর্যায়ে পুলিশ প্রধান হিসেবে একজন কর্মকর্তা দায়িত্ব পালন করেন, যাকে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা এসপি বলা হয়। একটা জেলায় অনেকগুলো ফোর্স থাকে, সেখানে আনসার ফোর্স থাকতে পারে, তারপরে পুলিশ ফোর্স থাকতে পারে, কিংবা সেই জেলায় বিশেষ কোনো দায়িত্বে জয়েন্ট ফোর্স থাকতে পারে। সেটি আর্ম ফোর্সের মধ্যে আপনার আর্মি থাকতে পারে, নেভি থাকতে পারে, এয়ারফোর্স থাকতে পারে, প্যারামিলিটারি ফোর্স হিসাবে সেখানে বিজিবি থাকতে পারে, কোস্টগার্ড থাকতে পারে, দায়িত্ব পালন করতে পারে বিভিন্ন বিষয়ে। এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে একটা পরিষ্কার ধারণা আগে নিতে হবে। এরপরে একটা জেলায় আইন শৃঙ্খলার অবনতি হলে পারে, বিভিন্ন দুষ্কৃতিকারী ব্যক্তিগুলো যদি সেখানে হট্টগোল করে, যেটাকে বলে আনলফুল অ্যাসেম্বলিতে যদি তারা যুক্ত হয়, বেআইনি সমাবেশে যদি তারা যুক্ত হয়, তাহলে জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হয়। এমতো অবস্থায় বিশেষ কিছু উদ্যোগ নেওয়া হয়, সেগুলো বিশেষ আইনের মাধ্যমে, যেগুলোকে আমরা বলি কারফিউ, যেগুলোকে বলি 144, এরকমভাবে কিছু ব্যাপারে নিষিদ্ধ করা হয়। তাহলে এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে একটা পরিষ্কার ধারণা থাকতে হবে যারা বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার কিংবা পুলিশ ক্যাডার ভাইবা দিতে যাচ্ছেন। তো আমার যে স্টুডেন্ট ভাইবা দিয়েছে, তাকে ভাইবা বোর্ডে প্রশ্ন করেছে যে একটা জেলার আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব কার। এই উত্তরটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। মনে রাখবেন যে একটা জেলার আইন এবং শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট। সংক্ষেপে মূলত বলতে হবে যে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব একটা জেলার আইন এবং শৃঙ্খলা রক্ষা করা। উত্তর শেষ। তাহলে জেলার আইন এবং শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব কার? উত্তর হবে যে স্যার, জেলার আইন এবং শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের। এখন যদি জিজ্ঞাসা করা হয় কেন এটা ডিসির না বা এটা জেলা প্রশাসকের না, তখন আপনাকে বলতে হবে যে স্যার, একজন জেলা প্রশাসক বা একজন ডেপুটি কমিশনার বা একজন ডিসি, তার যে বিকল্প নামগুলো রয়েছে তার মধ্যে একটা নাম হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তিনি জেলা ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের রোল প্লে করেন এবং এই রোল প্লে করতে গিয়ে একটা জেলার আইন এবং শৃঙ্খলা তিনি রক্ষা করেন। তাহলে ডিসি হিসাবে তিনি কি করেন?
স্যার তিনি ডিসি হিসাবে জেলার সার্বিক প্রশাসনিক প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন, আর কালেক্টর হিসাবে তিনি কি করেন, জেলার রাজস্ব আদায় করেন। তাহলে এতটুকু আপনার উত্তর। এরপর যদি জিজ্ঞাসা করা হয় কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীগুলো রয়েছে, বিশেষ করে পুলিশ রয়েছে, তাহলে পুলিশকে আইন শৃঙ্খলা রক্ষা করে না? হ্যাঁ, পুলিশ আইন এবং শৃঙ্খলা রক্ষা করে, কিন্তু তার উত্তরটা অন্যরকমভাবে আপনাকে দিতে হবে। কোনো ব্যক্তি যদি আইনকে অমান্য করে, শৃঙ্খলা ভঙ্গ করে, সে যদি অপরাধ করে বিদ্যমান আইন অনুযায়ী, তাহলে সেই ব্যক্তিকে আদালতে সোপর্দ করার দায়িত্ব পুলিশের। সেই অর্থে কিন্তু আইন এবং শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ ভূমিকা পালন করে। কিন্তু যেহেতু জেলা ম্যাজিস্ট্রেট আইন এবং শৃঙ্খলা রক্ষার্থে প্রধান ভূমিকা পালনকারী এবং প্রধান দায়িত্ব কর্তব্য পালনকারী, তাই এটার উত্তর হবে জেলা ম্যাজিস্ট্রেট। তবে পুলিশ সহ অন্যান্য বাহিনী আইন শৃঙ্খলা রক্ষার্থে জেলা ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করে থাকেন। আপনাকে আনসারটা এভাবে গুছিয়ে বলতে হবে। এরপরে আপনাকে প্রশ্ন করতে পারে যে আইন এবং শৃঙ্খলা রক্ষার্থে জেলা ম্যাজিস্ট্রেট তিনি কি কি ইনিশিয়েটিভ গ্রহণ করেন। তার মধ্যে 144 বা 144 ধারা, তারপরে হচ্ছে কারফিউ বা সান্ধ্য আইন। তো আপনাকে এই কথাটাই মাথায় রাখতে হবে যে জেলার আইন এবং শৃঙ্খলা রক্ষা করার মূল দায়িত্ব কিন্তু জেলা ম্যাজিস্ট্রেটের, আর সেটি রক্ষার্থে জেলা ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করবার জন্য যেটা পিআরবি 1943 সালের সেখানকার 15 প্রবিধানে বলা আছে জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপার মহোদয়ের মধ্যে সম্পর্ক কি হবে, সেখানে পরিষ্কার বলা আছে। তো যেহেতু ভাইবা প্রশ্ন, সেখানে আপনাকে দীর্ঘমেয়াদী উত্তর বা বড় উত্তর দেওয়ার আপনাকে সেখানে প্রাসঙ্গিক নাই, সেখানে আপনাকে সংক্ষেপে উত্তরগুলো দিতে হবে। আপনাদেরকে আমি যে মেসেজটা দিচ্ছি, আপনি ভাইবার প্রস্তুতি হিসেবে একটা গাইড বই পড়তে পারেন বা একটা বই পড়তে পারেন, সেই বইয়ের নলেজটুকু আপনার কাজে লাগবে, কিন্তু হুবহু সেখান থেকে আপনাকে প্রশ্ন করবে এটা ভুলে যান। ভাইবা বোর্ডে একজন প্রশ্নকর্তা প্রশ্ন তৈরি করেন নিজের মতো করে আপনার যে জ্ঞানটুকু অর্জন করেছেন সেখান থেকে আপনাকে উত্তরটুকু দিতে হয় প্রশ্ন বুঝে। হ্যাঁ, 144 কি, কে জারি করেন, কোথায় জারি করেন, কোন পরিস্থিতিতে জারি করেন, ভঙ্গ করলে কি অপরাধ হবে, মেট্রোপলিটন এলাকায় এটা প্রযোজ্য কিনা, মেট্রোপলিটন পুলিশের কত ধারা অনুযায়ী সেখানে মেট্রোপলিটন পুলিশের কমিশনার এটা জারি করেন, কারফিউটা কি, কেন এটিকে কারফিউ বলা হয়, কারফিউ অমান্য করলে কি হবে, এরকম বিস্তারিত বিষয় আপনাকে মোটামুটি জেনে যেতে হবে যারা পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে ভাইবা দিচ্ছেন। এই বিষয়গুলো আমার ভাইবা ক্লাসে আমার ভাইবা স্টুডেন্টদেরকে খুঁটিনাটি ডিটেল আমি আপনাদেরকে পড়িয়ে থাকি। আমার ভাইবা স্টুডেন্টদেরকে আপনাদেরকেও সাজেশন আকারে এগুলো পড়তে বলছি, যারা আগামীতে 45th BCS এ চলমান 46 বা অন্যান্য BCS এ ভাইবা দিবেন, এই বিষয়গুলো পরিষ্কারভাবে ধারণা নিয়ে যাবেন। আপনাকে এমন কিছু জিজ্ঞাসা করবে যেগুলো একেবারে মৌলিক প্রশ্নের মধ্যে পড়ে, চাকরি রিলেটেড। তার মধ্যে কিন্তু এটি যে পুলিশ এবং অ্যাডমিনের লোকজন কমন আইনগুলো কি কি ব্যবহার করে, সিআরপিসি সম্পর্কে, পেনাল কোড সম্পর্কে, 1872 সালের এভিডেন্স অ্যাক্ট সম্পর্কে, 2009 সালের মোবাইল কোড নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। পুলিশের ক্ষেত্রে পুলিশ যেটিকে 1974 সালে বিশেষ ক্ষমতা আইন সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে, মোবাইল কোড নিয়ে জিজ্ঞাসা করতে পারে। তারপরে আপনার পুলিশের ক্ষেত্রে বিশেষ করে 1861 সালে পুলিশ অ্যাক্ট এবং 1943 সালে পিআরবি বা পুলিশ রেগুলেশন বেঙ্গল সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করতে পারে। তো আজকের এই আলোচনায় আপনাদেরকে আমি একটা মেসেজ দিলাম, ভাইবা বোর্ডে যতটুকু প্রশ্ন ততটুকু উত্তর, এবং স্পেসিফিক উত্তর দিবেন। আপনি বাড়তি উত্তর দিবেন না, কমতে উত্তর দিবেন না, প্রশ্নটি বুঝে উত্তরটি দিবেন। সবার জন্য শুভকামনা। আমার বর্তমানে 45তম BCS ভাইবা করছে, একই সাথে 48তম স্পেশাল BCS এর ভাইবা করছে এবং 46তম BCS এর ভাইবা করছে ভর্তি চলছে। আমার ভাইবা রিলেটেড প্রচুর ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, মিলনস BCS কেয়ার। 01712282980 এটা আমার ফোন নম্বর, এটা হোয়াটসঅ্যাপ নম্বর, এখানে আপনার কমিউনিকেট করবেন যদি আমার ভাইবা কোর্সে যুক্ত হতে চান। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।